দল তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে যে তাকে পদত্যাগ করতে হবে, তিনি পদত্যাগ পত্র না পাঠালে তাকে আগামীকালে বহিষ্কার করা হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হচ্ছে। এই দেশে তো আইনের শাসন আছে, সরকারি অফিসারের বা সরকারি যে কোনো আধিকারিক কর্মচারীকে যদি তার কাজে বাধা দেওয়া হয় তার জন্য ব্যবস্থা নেবে কে? ব্যবস্থা নেবে আদালত। দেশের নির্দিষ্ট আইন আছে। বলা হয়েছে সুব্রত বক্সী তাকে ফোন করে নির্দেশ দিয়েছেন, এবং সুব্রত বক্সীকে তিনি তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত প্রবীণ সম্মানীয় নেতা, সাংসদ, কিন্তু তিনি বিচারপতি নন, তিনি তো আদালত নন। তিনি কি করে সিদ্ধান্ত নেবেন? তৃণমূল কংগ্রেস এইভাবেই চলেছে, এটাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। যারা ইডিকে আক্রমণ করেছিল, যারা শঙ্করাড্ডার বাড়িতে ইডি অফিসারদের সিবিআই এর গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিল, তাদের উপরে আক্রমণ করেছিল, তাদের তো দল পুরস্কৃত করেছে, কাউকে বাদ বলে সম্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী একবার স্নেহপরবশ হয়ে ওই বেলার বাইরে পুলিশ কর্মীকে চাপকানোর কথা বলেছে, ওখানেও ও ভেবে ফেলেছে উনিও আর কি মুখ্যমন্ত্রীর সমতুল্য, ওটি দেখানোর পথ, সেই জন্য ওই ধরনের আচরণ করেছে। কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, গতকালকে ওই মহিলাকে, আধিকারিককে যখন উনি কদর্যভাবে আক্রমণ করছেন, তখন তিনি তার সঙ্গে একটি কথাও বলেছেন যে আপনারা কি দুর্নীতি করেছেন সমস্ত দুর্নীতি ফাঁস করে দেন। তা আগে সেই দুর্নীতিটাও তিনি জানান, বন দপ্তরের দুর্নীতির কথা। কারণ এ রাজ্যে আমলা এবং মন্ত্রীরা সংঘবদ্ধভাবে প্রাতিষ্ঠানিক রূপ তৈরি করেছে। তাহলে অন্তত এটাও তার দায়িত্বের মধ্যে পড়ে এবং দলের দায়বদ্ধতার মধ্যে পড়ে যে উক্তি কালকে তিনি করেছেন যে বন দপ্তরের সমস্ত দুর্নীতি ফাঁস করে দেবার কথা, সেই দুর্নীতিগুলো যেন সামনে আসে। আজকে সুব্রত বক্সীকে কেউ যদি খোলা ছুরি দিয়ে আক্রমণ করে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তারপরে যদি নিঃশর্ত ক্ষমা চায়, তো তাকে কি পুলিশ গ্রেপ্তার করবে না, না তার বিরুদ্ধে ৩০৭ ধারায় রুজু করে তাকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে? সুতরাং দল সরকার পরিচালনা করতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। যদি তৎক্ষণাৎ অধিকারীকে আক্রমণ করবার জন্য অখিলগিরিকে বহিষ্কৃত করা হতো, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতো এবং তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে বোঝা যেত এই সরকার এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়। কিন্তু এটা তো চলছে। এর আগেও ভিডিও আক্রান্ত হয়েছে, এসডিও আক্রান্ত হচ্ছে, প্রতিদিন চলেছে, সর্বত্র চলেছে। শুধু অখিলগিরিকে একা শাস্তি দিয়ে সমস্যার সমাধান করা যাবে না, এটা তো অবস্থা তৈরি করে দিয়েছে। যে মন্তব্য নামে শোনা গেছিল যে সরকারি থাকবেন, সেই মন্তব্য, এবং তারপর থেকে অখিলগিরি তিনি বললেন যে তিনি অনুতপ্ত, উত্তেজনাকর পরিস্থিতিতে এরকম বলা ঠিক হয়নি। তার ছেলে সুপ্রকাশ গিরি বলছে আমি আমার বাবার এই মন্তব্যকে সমর্থন করি না। তৃণমূল কংগ্রেস কোথাও একটা গিয়ে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে? ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তো প্রত্যেক মানুষই করতে পারে, প্রত্যেক দলই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে, কিন্তু ড্যামেজ কন্ট্রোলের মানে কি? আপনি সরকারি আধিকারিককে আক্রমণ করবেন, আপনি ভিডিওর দিকে জলের বোতল ছুঁড়ে দেবেন, আপনি বিভিন্ন কলেজের একজন অধ্যাপিকার দিকে জলের জাগ ছুঁড়ে দেবেন, আপনি বিভিন্ন সময় গিয়ে চাপকানোর কথা বলবেন, প্রত্যেক জায়গায় তৃণমূলের কথা না শুনলে সময় বেঁধে দেবেন যে একদম পুলিশকেই বোম মারার কথা বলবেন। এটা তো চলছে দীর্ঘদিন থেকে। অধিক এমন কি কাজ করে ফেললো আমাদের অখিলগিরি, সেটা তো বোঝা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিলেন না। তিনি বন্যা পরিস্থিতি, উত্তরবঙ্গ নিয়ে তার যে ধারাবাহিক বক্তব্য সেটা রাখছেন, এবং তৃণমূল আগে একটা কথা বলেছে অখিলগিরি প্রসঙ্গে, নারী বিদ্বেষকে তৃণমূল কখনো সমর্থন করেনি, বা বিজেপিকে আক্রমণ নারী বিদ্বেষী হিসেবে, নারী বিদ্বেষকে সমর্থন নয় কোনোভাবে, এটা দিয়ে বুঝিয়ে দেওয়া। নারী বিদ্বেষী কারা? এর আগে অখিলগিরি রাষ্ট্রপতি সম্পর্কে কি মন্তব্য করেছিলেন, তারপরে দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? তৃণমূল কংগ্রেস যেভাবে চলছিল সেভাবেই চলছে এবং ভবিষ্যতে সেভাবেই চলবে। পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করেছে, তার খেসারত মানুষকে দিতে হবে। আর মুখ্যমন্ত্রী আর কোন শব্দ? মুখ্যমন্ত্রী তো জানেন যে মুখ্যমন্ত্রী অপারগ, মুখ্যমন্ত্রী এই দল এর জন্মদাত্রী। তিনি কংগ্রেস ভেঙেছিলেন, তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন,
বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন, পরে এনডিএ জোটে অংশগ্রহণ করেছিলেন, একবার দল ছেড়ে বেরিয়ে এসেছিলেন, বেরিয়ে এসে কংগ্রেসের সহযোগিতা নিয়েছিলেন, তারপরে আবার তিনি কংগ্রেসের কাছে ফিরে গিয়ে পশ্চিমবঙ্গের 2011 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মুখ্যমন্ত্রী তো মাটি চেনেন, জমি চেনেন। মুখ্যমন্ত্রী জানেন যে দখলদারের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় দল থাকবে না। সেজন্যই তো মুখ্যমন্ত্রী 3 দিন অভিযান চালানোর পর 1 মাসের জন্য স্থগিত রাখলেন, কারণ তাহলে তার দলে বিদ্রোহ তৈরি হবে, দলটাই উঠে যাবে। বনমন্ত্রী বলছেন যে কোনো দুর্নীতির কথা আমার জানা নেই, আমার দপ্তরের সব কর্মচারী নিষ্ঠার সঙ্গে কাজ করেন, আমি মাত্র 6 মাস দায়িত্ব পেয়েছি। মানে কে সরকার তো বহমানতা, সরকারের কি মন্ত্রী 6 মাস ধরে আছেন আর কে কোন মন্ত্রী 6 বছর ধরে আছেন, প্রশ্নটা এটা নয়। প্রশ্ন হলো রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে প্রথম দিন থেকে যিনি তৃণমূল কংগ্রেসে আছেন সেই অখিলগিরি বলছেন যে আমি সমস্ত দুর্নীতি জানা আছে ফাঁস করে দেবো। তাহলে এটা তিনি অখিলগিরি বলতে পারবেন, এটার উত্তর বিজেপি কি করে দিতে পারে? আমরা দলের পক্ষ থেকে এটা বলছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যদি ওটা তৃণমূল কংগ্রেস সরকার বলাই ভালো, তৃণমূল কংগ্রেস সরকার এমন কোন সরকারি দপ্তর বাকি রাখেনি যেখানে দুর্নীতির কোনো স্পর্শ নেই। জেলা পরিষদের সভাধিপতি উত্তর 24 পরগনা নারায়ণ গোস্বামী ভিডিওকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় বলছেন যে কোটি বাটি একসঙ্গে থাকলে একটু খুটখাট হতেই পারে। ঠিকই আছে, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? আপনি অখিলগিরিকে বলবেন ক্ষমা চাইতে, আর না হলে অখিলগিরিকে বহিষ্কারের কথা বলবেন, আর ওখানে ঘটি বাটির গল্প বলবেন, তাহলে আরেকজন গেলার সাথে নিয়ে ঘুরতে শুরু করবেন। জেরেক ওব্রায়েন তিনি বাংলার বহিকরণের রাজ্যসভার একটি নথি আবারও এক্সাম্পলে পোস্ট করে বলেছেন যে সেই নথিতে স্পষ্ট 100 দিনের কাজে বাংলাকে কিছুই দেওয়া হয়, বরাদ্দ শূন্য, বাংলার জন্য বরাদ্দ কেন্দ্রের তরফ থেকে 23-24 সালের একটা 23-24 সালের নথি তিনি পোস্ট করেছেন। কেন্দ্রের তো দায়বদ্ধতা আছে, তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট আর তৃণমূলের হিসাব না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের দুর্বল দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছে, এর প্রভাব পড়ছে প্রান্তিক সমাজের উপর। এর জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের তো একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। সরকার তো সহানুভূতি নিয়ে চলে না, আবেগ নিয়ে চলে না। সরকার চলে নির্দিষ্ট আইনের ভিত্তিতে। কেন্দ্রকেও তো কারোর কাছে জবাবদিহি করতে হবে, সিএজি কে ফেস করতে হবে। কিন্তু আজকে ডেরেক ওব্রায়েনের এই মন্তব্যের প্রেক্ষিতে আমি শুধু একটি কথাই বলতে চাই যে মাত্র কয়েকদিন আগে রাজ্যসভায় দাঁড়িয়ে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ যখন বিবৃতি দিলেন, তখন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই হাউসের মধ্যে ছিলেন, সব অন্য সময় তারা প্রতিবাদ করেন। গৃহমন্ত্রী বললেন যে কয়েকটি রাজ্য এমন আছে যারা টাকা নেয় কিন্তু হিসাব দেয় না, সেটা খুব একটা সুষ্ঠু পরিস্থিতি নয়। এবং তিনি তার সঙ্গে এটা মেনশন করিয়ে দিলেন এ ব্যাপারে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে, যদিও এখন তাদেরও একটু অভ্যাসের পরিবর্তন হচ্ছে, সেই জন্য টাকাও কিছুটা যাচ্ছে। এ ধরনের আক্রমণাত্মক তীর্যক মন্তব্য করবার পরেও তৃণমূল কংগ্রেসের বেঞ্চ থেকে একটা প্রতিবাদ আমি শুনতে পেলাম না, কেউ সেখানে দাঁড়িয়ে কথাটি প্রতিবাদ করলেন না। তার কারণ কি? অমিত শাহকে সামনে দেখলেই বিগলিত করুণা, জাহ্নবী, যমুনা সমস্ত বিপ্লব থেমে যায়। আর অমিত শাহের অনুপস্থিতিতে তখন বিভিন্ন টুইটার হ্যান্ডেল থেকে হ্যান্ডেলিং চলে। এইগুলো মনে হয় আমার বাংলার সচেতন মানুষ বুঝতে পারে। মানে ডেরেক ওব্রায়েন বলছেন যে অমিত শাহকে দেখে তিনি বিগলিত হয়ে পড়েন। আমি তো ডিরেক্ট তাই তো তারা আপনি আপনাদের রেকর্ড বার করুন, আপনি দেখুন রাজ্যসভায় অমিত শাহ কি বক্তৃতা করেছেন, পশ্চিমবঙ্গ সম্পর্কে কি মন্তব্য করেছেন, আর হাউস একদম পিন ড্রপ সাইলেন্স, কোনো জায়গায় কোনো প্রতিবাদ নেই। তৃণমূল কংগ্রেসের উঠে দাঁড়িয়ে কেউ একটি শব্দ উচ্চারণ করেন। সেটা আদালতের বিষয়, আদালত বুঝবে, যারা ডেকেছে তাদের বিষয়, ওটার মধ্যে আমরা নেই। 47টা হার্ড ড্রাইভ, সেই হার্ড ড্রাইভের তথ্য সেটা কালেক্ট করা হচ্ছে নিয়োগ দুর্নীতি। এই হার্ড ড্রাইভ দেখুন, হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, নথি, গুপ্তধন, কুকুরের মোবাইল, ব্যালট পেপার খাওয়া, কারোর বান্ধবীর খাটের তলায় টাকা, এগুলো দেখতে দেখতে মানুষ ক্লান্ত। মানুষের এখনো আদালতের উপরে ভরসা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, কিন্তু কতদিন মানুষ আর কাঁটা বেঁচে ছোট মাছ খাবে? কতদিন মানুষ কাকুর কণ্ঠস্বর নিয়ে আলোচনা করবে? মানুষ তো জেঠুকে খুঁজছে, তাকে নিয়ে আসুন সামনে।
যাদের অনুমোদনে, যাদের অনুপ্রেরণায় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এত বছর ধরে টেনে নিয়ে যাওয়া হলো, তারা কবে আসবে? শাসক দল হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, শাসক দল হচ্ছে রাজনৈতিক, শাসক দল এরকম বলে থাকে। এগুলো বলবার জন্য বারবার সুপ্রিম কোর্টে আপনার দেওয়া করের টাকা নিয়ে যায়, আপনাদের দেওয়া টাকা নিয়ে তারা ওখানে যায় এবং প্রতিবারই ধারাবাহিকতা বজায় রেখে তিরস্কৃত হয়ে প্রবল ভৎসনার শিকার হয়ে খোকাবাবুর প্রত্যাবর্তন আবার ফিরে আসে কলকাতা। সঙ্গে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি, স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছে এসএসসি এবং মোট অযোগ্য চাকরি সেখানে দেখানো হচ্ছে 1,261 জন, যেখানে 26,000 চাকরি বাতিল করা হয়েছিল। এটা তো সম্পূর্ণ সাবজুডিস ম্যাটার। এবার সুপ্রিম কোর্ট দেখবে এটা নতুন মোড়ের কি আছে, এই তথ্য তাদের দিতে হবে। এই তথ্য যারা দিচ্ছেন তারা পরিস্থিতির বাধ্যবাধকতা দিতে বাধ্য হচ্ছেন, কারণ তাদের নিরাপত্তা আছে, তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। টিউটর স্টেটমেন্ট তারা এটা দিচ্ছে। হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে, তাদের জীবন থেকে 8 বছর চুরি হয়ে গেল, আত্মহত্যা করেছে প্রচুর। সমিতির দলের নির্দেশে অখিল গিরি তিনি পদত্যাগ পত্র পাঠালেন এবং তিনি জানালেন যে তিনি পদত্যাগ করলেন। গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দল যোগাযোগ করা হয়েছিল, অখিল গিরি পদত্যাগ করলেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন, দলকে চিঠি পাঠালেন অখিল গিরি। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন, কিন্তু এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। যিনি আজকে ঘটিবাটির কথা বলেছেন তার কি হবে? ওখানে যে জলের বোতল ছুঁড়ে মারলো তার কি হবে? যখন আমাদের রাজারহাটের একটি কলেজে একজন অধ্যাপিকার দিকে ভরা জল নেওয়া একটা জলের জগ ছুঁড়ে মারা হয়েছিল, তার কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সরকারি আধিকারিককে তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকারে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং অখিলগিরি কোনো নতুন কিছু করে, অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা হবে, বাদ বাকি সবাই ঠিকঠাক থাকবেন, এটা তো শুনতে পারে না। আর অখিলগিরি, তার থেকেও বড় কথা হচ্ছে অখিলগিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেবো। তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিলগিরির দায়িত্ব এবং একটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরের দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন। এক্ষেত্রে তো পুলিশের একটা সুমোটো মামলা করা উচিত ছিল, গোটা ঘটনাটা পুলিশের সামনে ঘটেছিল, মানে একটা আমজনতা এইভাবে সরকারি কাজে বাধা দিলে তো অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। পুলিশ উল্টে যাবে ওই মহিলাকে অ্যারেস্ট করেনি, এর জন্যই আপনি ভাগ্যবান মনে করছেন ওই মহিলা এবং তার পরিবার। ইডির অফিসার আক্রান্ত হলো, পুলিশ গিয়ে ইডির অফিসারকে জেরা করতে শুরু করলো এবং বলা হলো না জানিয়ে কেন ওখানে যাওয়া হয়েছে। শঙ্করাঢ্য বাড়িতে যাওয়ার সময় যারা ইডি সিবিআই গাড়ির উপরে আক্রমণ করেছিল, কোন ব্যবস্থা নিয়েছে পুলিশ? কজনকে গ্রেপ্তার করেছে? কোন বার্তা দিতে পেরেছে সেই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার? দেখা যাচ্ছে যে মুকুল এবং বিদেশ এসে, তার কারণ ইডি তদন্তে জানতে পেরেছে সরকারি ডিস্ট্রিবিউটরদের সই করা চালান মিললেও আটা পাঠানো হয়নি ডিস্ট্রিবিউটরদের কাছে। তাই এখনো পর্যন্ত খালি গরু মোষের খাবার খেয়ে নিয়েছে, এই খবরটা লালুর জন্য পাওয়া যায়নি। ওখানেও আশীর্বাদ নিয়ে এসেছে, ভবিষ্যতে ওটাও শুনতে পাবেন। সর্বস্তরে তৃণমূল থাবা বসিয়েছে। তবে এটা কি বললেন, মুকুল বকুল এরাই সমস্ত এত বড় কাণ্ড ঘটিয়ে, যেটা মনে করবার কোনো কারণ নেই। অনুমোদন ছাড়া, সরকারের নজরে থাকা মানে আশীর্বাদ ছাড়া এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে 1 দশকের বেশি সময় ধরে টেনে নিয়ে যাওয়া যায়। কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি। পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারিটা সারা ভারতবর্ষের সর্বকালের টাকার অঙ্কের সর্ববৃহৎ কেলেঙ্কারি। একটা পয়েন্ট থেকে শুধু শঙ্করাঢ্য 20,000 কোটি টাকা পাঠিয়েছে ফরেক্স কোম্পানির মধ্যে। ছোট বিষয় নয়। দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি অনেক নেতৃত্বের কাছাকাছি আসছেন, সেই তো আবার কাছে এলে এই ধরনের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। বিধানসভায় এর আগে দিলীপ ঘোষ যখন গিয়েছিলেন, ওনাকে রিসিভ করার জন্য একজন ছিল না, তারপরে হ্যাঁ তার জন্মদিন কোনো এক নেতার কথায় সেলিব্রেট হচ্ছে। এটা কি মধুরেন্দ্র সমবায়? দেখুন, পশ্চিমবঙ্গ বিজেপি দলটা একটা নির্দিষ্ট মতাদর্শ নির্ভর, তাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, তাদের নির্দিষ্ট একটা শিক্ষা আছে।
যে নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। তো এখানে কোনো ব্যক্তি বিশেষকে সামনে রেখে রাজনীতি হয় না। দিলীপ ঘোষ এর জন্মদিন যদি কেউ পালন করেন, আনন্দ করে, এর মধ্যে কোনো রাজনীতিও নেই, এর মধ্যে কোনো সংঘবদ্ধতার বার্তাও নেই। পার্টি সংঘবদ্ধ ছিল, পার্টি সংঘবদ্ধ আছে, এবং তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়ার জন্য পার্টি সংঘবদ্ধ থাকবে। আব্দুল বারিক বিশ্বাস যার নাম বারংবার উঠে আসছে, দেখা যাচ্ছে তদন্তে উঠে আসছে যে একাধিক সম্পত্তি রয়েছে তার, শুধু তাই নয় একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগ, কিন্তু তাকে ডাকা হলেও এর আগেও তাকে সমন করা হয়েছে, তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, কিন্তু সে সমনের কোনো উত্তর দেননি। এদিকে ইডি তদন্ত করে দেখতে পাচ্ছে ইডির এই তদন্ত, এই আব্দুল বারিক বিশ্বাসী হোক, বকুলি হোক আর মুকুলি হোক, এগুলো সম্পূর্ণ কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিষয়। আর তদন্ত চলেছে মহামান্য আদালতের নির্দেশে এবং নজরদারি। যদি এটাকে রাজনৈতিক প্রতিহিংসা মনে করা হয়, যদি এটাকে তদন্তের গাফিলতি মনে করা হয়, বা বিভিন্ন সময় তদন্তকারী অফিসারের কোন সীমাবদ্ধতার কথা মনে করা হয়, তার জন্য কোর্ট ব্যবস্থা নেবে। এই তদন্তকে কোনোভাবে গতিপ্রাপ্ত করতে বা তদন্তকে স্লথ করতে বিজেপির কোনো ভূমিকা নেই। আমরা চাই তদন্ত দ্রুত শেষ হোক। পশ্চিমবঙ্গে এই দুর্নীতি ছাড়া কোনো আলোচনা নেই। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হতে পারে? সংবাদ মাধ্যমে সকাল থেকে রাত পর্যন্ত দুর্নীতি আর চড়থাপ্পড়ের গল্প, এর বাইরেও তো একটা পৃথিবী আছে। রবীন্দ্রনাথ জীবনানন্দের দেশে কোথায় এলাম আমরা? এখানে সবসময় বীর রস, কিন্তু নজরুলকেও ছাপিয়ে যাচ্ছে।